হলিউডের সিনেমাগুলোতে একটা অদ্ভুত জিনিস কিন্তু প্রায়ই দেখা যায়। মানে ধরুন আমেরিকান স্নাইপার, আর্গো বা বৈরুতের মতো বিখ্যাত সিনেমাগুলো। যখনই এই সিনেমাগুলোতে মধ্যপ্রাচ্য বা প্রাচ্যের কোনো দৃশ্য আসে, পুরো স্ক্রিনে একটা অদ্ভুত হলদেটে ফিল্টার চলে আসে। হ্যাঁ, একটা ইয়েলো টোন। দৃশ্যগুলো এমনভাবে সাজানো হয় যেন সেই জায়গাগুলোর বাতাস সবসময় ধুলোয় ভরা, চারপাশটা ভীষণ শুষ্ক আর প্রাণহীন। একদম তাই। আর ঠিক সেই মুহূর্তেই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাও কিন্তু বদলে যায়। উম, সবসময় একটা রহস্যময় ওই সাপুড়ের বাঁশির মতো সুর বাজতে থাকে। সেখানে নারীদের দেখানো হয় অনেক কাপড়ে ঢাকা এক অদ্ভুত নীরব চরিত্র হিসেবে। আর জায়গাটাকে ভীষণ বিপজ্জনক হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু একই সাথে সেখানে একটা আদিম মোহ বা আকর্ষণও যেন লুকিয়ে থাকে। ঠিক বলেছেন। কিন্তু এই হলদেটে ফিলটা আর রহস্যময় মিউজিক কি শুধুই ক্যামেরার কারসাজি? মানে এটা কি পরিচালকের সাধারণ কোনো নান্দনিক পছন্দ? আসলে তা নয়, এটি একটি গভীর মনস্তাত্ত্বিক ফিল্টার। শত শত বছর ধরে অত্যন্ত সুচারুভাবে এটা তৈরি করা হয়েছে। পশ্চিমা বিশ্ব যুগ যুগ ধরে পৃথিবীর বাকি অংশকে ঠিক এভাবেই দেখে আসছে। আর এই দেখার ধরনটা এতটাই শক্তিশালী যে এটি কেবল সিনেমাতেই আটকেনি, আমাদের দৈনন্দিন চিন্তা, রাজনীতি, এমনকি নিজেদের পরিচয় নির্ধারণের পদ্ধতিকেও এটা পুরোপুরি গ্রাস করে ফেলেছে। আজকের এই গভীর আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। হ্যাঁ, আমরা আজ এডওয়ার্ড সাইদের বিখ্যাত ১৯৭৮ সালের বই ওরিয়েন্টালিজম নিয়ে, তার নিজের দেওয়া সাক্ষাৎকার, ডক্টর মাসুদ রাজার একাডেমিক লেকচার আর দ্য কনভারসেশনের একটি আর্টিকেলের ওপর ভিত্তি করে এই বিষয়টির একেবারে গভীরে যাব। এই আলোচনার মূল মিশন হল পশ্চিমা বিশ্ব কিভাবে নিজেদের স্বার্থে পূর্ব বা প্রাচ্যের একটি সম্পূর্ণ মিথ্যা এবং দুর্বল প্রতিচ্ছবি তৈরি করেছে তা উন্মোচন করা, আর সেই মিথ্যা ধারণা কিভাবে আজও অদৃশ্য সুতোর মতো পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে সেটাও আমরা দেখব। সত্যি বলতে এটি শুধু কোনো বইয়ের আলোচনা নয়, এটি কিন্তু আমাদের নিজেদের মনস্তত্ত্বকে আয়নায় দেখার একটা দারুণ প্রক্রিয়া। একদম। তো এই আলোচনার সবচেয়ে বড় ধাক্কাটা লাগে ওরিয়েন্ট বা প্রাচ্য শব্দটার গোড়ায় গেলেই। আমরা তো ছোটবেলা থেকেই মানচিত্র দেখে অভ্যস্ত, পৃথিবীর একটা দিক পূর্ব আর একটা দিক পশ্চিম। হ্যাঁ, মানচিত্রে তো সেভাবেই থাকে। কিন্তু এই তত্ত্ব অনুযায়ী এই ওরিয়েন্ট বলতে আসলে নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমাই নেই। এটি বাকি সম্পূর্ণ পশ্চিমা বিশ্বের তৈরি করা একটি কাল্পনিক ধারণা। বিষয়টা গভীরভাবে ভাবলে এর পেছনে চাতুর্যটা পরিষ্কার হয়। মানে মানচিত্রে লেবানন, তুরস্ক, ইরাক থেকে শুরু করে ভারত বা চীনের অবস্থান তো সম্পূর্ণ আলাদা, তাই না? এদের সংস্কৃতি, ভাষা, ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এদের মধ্যে তো কোনো মিলই নেই আসলে। ঠিক, কিন্তু পশ্চিমা পণ্ডিতরা এই এত ভিন্ন ভিন্ন সভ্যতাকে একটি মাত্র কাল্পনিক প্যাকেজে বন্দী করে ফেলেছেন, আর তার নাম দিয়েছেন ওরিয়েন্ট বা প্রাচ্য। এর পেছনে কিন্তু একটা বিশাল মনস্তাত্ত্বিক বিভাজন তৈরির উদ্দেশ্য কাজ করেছে। মানে একটা বাইনারি বা দুই ভাগ পড়ে ফেলার চেষ্টা। একদম তাই। এই বিভাজনের নিয়মটা খুব সহজ। পশ্চিম যা যা, পূর্ব ঠিক তার উল্টো। অর্থাৎ পশ্চিম যদি হয় আধুনিক, তবে পূর্ব হল সেকেলে। পশ্চিম যদি হয় যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক, তবে পূর্ব হল অতি আবেগপ্রবণ আর অন্ধবিশ্বাসী। হ্যাঁ, পশ্চিম শক্তিশালী হলে পূর্ব হল দুর্বল এবং রহস্যময়। সোজা কথায়, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই তাদের একটি নেতিবাচক বিপরীত চরিত্র দরকার ছিল, আর সেই চরিত্রটি হল এই কাল্পনিক প্রাচ্য। ও আচ্ছা, এই কাল্পনিক চরিত্র তৈরির একটা চমৎকার চাক্ষুষ প্রমাণ কিন্তু ঊনবিংশ শতাব্দীর শিল্পকলায় পাওয়া যায়। জন লিয়ন জেরোমের একটি বিখ্যাত চিত্রকর্ম আছে, লে শার্মিউর দ্য সেরপো বা সাপুরের ছবি। হ্যাঁ, ছবিটি খুবই বিখ্যাত। ছবিটি দেখলে যে কারো মনে হবে এটি হয়তো প্রাচ্যের কোনো বাস্তব দৃশ্য। একজন নগ্নপ্রায় বালক সাপ নিয়ে খেলা দেখাচ্ছে, আর চারপাশের বয়স্ক লোকগুলো অলস ভঙ্গিতে বসে সেই খেলা দেখছে। পেছনের প্রাসাদের টাইলসগুলো ভাঙা, জরাজীর্ণ। এই একটি ছবির মাধ্যমেই কিন্তু পুরো প্রাচ্যকে একটি ফ্রেমে আটকে ফেলা হয়েছে, যেখানে মানুষ অলস, সভ্যতা ক্ষয় যাচ্ছে, আর পুরো সমাজটা যেন জাদুটোনা নিয়ে একটা টাইম মেশিনে আটকে আছে। অথচ আশ্চর্যের বিষয় হল, শিল্পী এই ছবিটি আঁকার সময় বাস্তবে এমন কোনো দৃশ্য দেখেননি। তিনি সম্পূর্ণ তার কল্পনার রঙে এই প্রাচ্যকে এঁকেছেন। আর ঠিক এই জায়গাটিতেই মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে তা বোঝা খুব জরুরি।
যখন এরকম অসংখ্য ছবি, গল্প আর উপন্যাসের মাধ্যমে প্রাচ্য সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়, তখন কিন্তু মানুষের নিজস্ব বিচারবুদ্ধির লোপ পায়। ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বোঝানো যায়। আমাদের সোর্সে খুব সুন্দর একটা উপমা ছিল। ধরুন, কেউ প্রথমবারের মতো নেপাল যাওয়ার আগে নেপাল সম্পর্কে একটি সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট ট্রাভেল গাইড পড়ল। আচ্ছা। সেই বইয়ে লেখা আছে নেপালের মানুষ অলস, রাস্তাঘাট বিপজ্জনক। এরপর যখন সে সত্যিই নেপালে পৌঁছাবে, তখন তার চোখ আর বাস্তবতাকে নিরপেক্ষভাবে দেখতে পারবে না। সে যখনই রাস্তায় কাউকে বসে থাকতে দেখবে, তার মনে হবে, হ্যাঁ, বইয়ে তো ঠিকই লেখা ছিল, এরা অলস। একদম। তার মস্তিষ্ক অবচেতনভাবেই শুধু ওই বইয়ের তথ্যের সাথেই বাস্তবতাকে মেলাতে চাইবে। যে দৃশ্যগুলো বইয়ের সাথে মেলবে না, সেগুলোকে সে পুরোপুরি এড়িয়ে যাবে। তার মানে মস্তিষ্ক আসলে সেটাই দেখে যা তাকে আগে থেকে গিলিয়ে দেওয়া হয়। ঠিক তাই। কিন্তু এখানে তো একটা বিশাল প্রশ্ন এসে দাঁড়ায়। যদি এই ওরিয়েন্ট ধারণাটি কাল্পনিকই হয়, নিছক কিছু মিথ্যার সমষ্টি হয়, তবে এটি শতাব্দীর পর শতাব্দী ধরে এত শক্তভাবে টিকে আছে কিভাবে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় বিশ্ববিদ্যালয় আর পণ্ডিতদের মনে এই মিথ্যাটা এত গভীরভাবে শেকড় গাড়ল কিভাবে? মানুষ কেন এই মিথ্যাকে বিশ্বাস করল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফরাসি দার্শনিক মিচেল ফুকোয়ের ডিসকোর্স ধারণার কাছে যেতে হবে। এডওয়ার্ড সাইড তার তত্ত্বে এই ডিসকোর্সকে অত্যন্ত শক্তিশালীভাবে ব্যবহার করেছেন। ডিসকোর্স বিষয়টা আসলে কি? ডিসকোর্স কোনো সাধারণ মিথ্যা বা চায়ের দোকানে গুজব নয়। এটি হলো এমন একটি প্রতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলো মিলে কোনো একটি ধারণাকে এমনভাবে প্রতিষ্ঠিত করে যে সেটাই সবার কাছে সত্য হিসেবে গ্রহণযোগ্য হয়ে ওঠে। মানে এটা একটা সুসংগঠিত বয়ান। একদম। এটাকে আরও একটু সহজ করা যাক। ধরুন, রাস্তায় হাঁটতে গিয়ে কোনো অপরিচিত লোক যদি কোনো বাবা মাকে বলে যে তাদের সন্তানের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে না, তারা কি বিশ্বাস করবে? না, তারা তো রেগে যাবেন অথবা লোকটার কথায় পাত্তাই দেবেন না। কিন্তু যদি একজন নামকরা শিশু বিশেষজ্ঞ তার দামি চেম্বারে বসে অনেকগুলো ক্লিনিক্যাল রিপোর্ট দেখিয়ে ভারী ডাক্তারি পরিভাষা ব্যবহার করে ঠিক একই কথা বলেন, তখন কিন্তু ওই বাবা মা সেটা বিশ্বাস করতে বাধ্য হবেন। আরে হ্যাঁ, কারণ ওই ডাক্তারের কথার পেছনে একটি প্রতিষ্ঠানিক ক্ষমতা কাজ করছে। ঠিক ধরেছেন। অরিয়েন্টালিজমও ঠিক এভাবেই একটি বিশাল প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। পশ্চিমা পণ্ডিত, লেখক আর শাসকরা মিলে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্য সম্পর্কে এত বেশি গবেষণা আর রিপোর্ট তৈরি করেছেন যে একসময় সেটাই প্রাতিষ্ঠানিক সত্য হয়ে দাঁড়িয়েছে। আর প্রাতিষ্ঠানিক ক্ষমতার কথা যখন আসছেই, তখন এর পেছনের রাজনৈতিক শক্তির ভূমিকাটা তো এড়িয়ে যাওয়ার উপায় নেই। একটা বয়ান তো আর এমনি এমনি তৈরি হতে পারে না। অবশ্যই না। এর পেছনে সরাসরি সাম্রাজ্যবাদী ক্ষমতা কিভাবে কাজ করেছে সেটা ইতিহাসের পাতা ঘাটলে বেশ চমকে দেওয়ার মতো। 1798 সালে নেপোলিয়নের বিখ্যাত মিশর অভিযানের ঘটনাটি এর সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, নেপোলিয়নের ওই অভিযানটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। নেপোলিয়ন যখন মিশর আক্রমণ করেন, তিনি শুধুমাত্র সৈন্য নিয়ে যাননি, তিনি সাথে করে প্রায় 3000 বিজ্ঞানী, জীববিজ্ঞানী, ইতিহাসবিদ এবং ভাষাবিদ নিয়ে গিয়েছিলেন। মানে সামরিক বাহিনীর সাথে 3000 গবেষকের একটা বহর। এটা সত্যিই ভাবলে অবাক লাগে। তাদের উদ্দেশ্য শুধু সামরিক বিজয় ছিল না, ওই বিশাল পণ্ডিতের দলের কাজ ছিল মিশরকে আক্ষরিক অর্থে স্টাডি করা। তারা মিশরের প্রতিটি কোণ মেপেছেন, প্রাচীন লিপি অনুবাদ করেছেন। আর পুরো মিশরীয় সভ্যতাকে পশ্চিমা বিশ্বের জন্য নতুন করে সংজ্ঞায়িত করেছেন। হ্যাঁ, তারা ডেসক্রিপশন দ্য লিজিপ্ট নামে বিশাল এক বিশ্বকোষ তৈরি করেন। অর্থাৎ মিশরীয়রা নিজেরা নিজেদের সম্পর্কে কি ভাবে সেটার গুরুত্বপূর্ণ থাকল না। ফরাসিরা মিশর সম্পর্কে যা লিখল, পুরো ইউরোপ সেটাকেই মিশরের আসল পরিচয় হিসেবে মেনে নিল। এখানেই কার্ল মার্কসের সেই বিখ্যাত উক্তিটির ভয়াবহ প্রয়োগ দেখা যায়। তারা নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে না, তাদের প্রতিনিধিত্ব করতে হবে। মানে প্রাচ্যের মানুষদের নিজেদের গল্প বলার ক্ষমতা কেড়ে নিয়ে পশ্চিমারাই মহানুভব হয়ে তাদের গল্প লেখা শুরু করে। ঠিক তাই। এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াটি কোনোভাবেই নিরীহ ছিল না। এটি ছিল আধিপত্য বিস্তারের একটি বুদ্ধিবৃত্তীয় হাতিয়ার। প্রাচীন পুঁথি অনুবাদ করেছেন, অথচ এডওয়ার্ড সাইদ তার গবেষণায় জার্মানদের কাজগুলোকে প্রায় বাদই দিয়েছেন। তিনি মূলত ফরাসি এবং ব্রিটিশদের ওপর ফোকাস করেছেন। এর কারণটা কি?
এই আপাত দৃষ্টিতে মনে হওয়া খটকাটি আসলে সাইদের যুক্তির সবচেয়ে বড় ভিত্তি। জার্মানদের প্রাচ্য নিয়ে অনেক আগ্রহ থাকলেও প্রাচ্যে তাদের কোনো সরাসরি উপনিবেশ বা কলোনি ছিল না। ও আচ্ছা। তাদের পড়াশোনা মূলত ব্রিটিশ ও ফরাসি লাইব্রেরি নির্ভর ছিল। সাইদ বোঝাতে চেয়েছেন যে ওরিয়েন্টালিজম নামের এই মেথ শুধুমাত্র ঘরে বসে বই পড়ে তৈরি হয়নি। এর জন্য সরাসরি রাজনৈতিক ক্ষমতা এবং সাম্রাজ্যবাদী দখলদারির প্রয়োজন ছিল। মানে ক্ষমতা ছাড়া এই বিশাল বয়ান তৈরি করা সম্ভব নয়। একদম। ফরাসি এবং ব্রিটিশরা প্রাচ্যকে শারীরিকভাবে দখল করেছিল বলেই তারা এখানকার মানুষদের মনস্তাত্ত্বিকভাবেও দখল করার ক্ষমতা রাখত। কিন্তু এখানে তো আরেকটা শক্ত প্রশ্ন চলে আসে। আমরা তো জানি সাহিত্য, বিজ্ঞান বা একাডেমিক পড়াশোনা সব সময় নিরপেক্ষ হয়। আচ্ছা, একজন পণ্ডিত যখন প্রাচীন কোনো ভাষা নিয়ে গবেষণা করছেন, তখন তার মধ্যে রাজনীতি কিভাবে আসতে পারে? পিওর নলেজ আর পলিটিক্যাল নলেজের মধ্যে কি সত্যি কোনো পার্থক্য নেই? এটা অত্যন্ত যৌক্তিক একটি পাল্টা প্রশ্ন। অনেকেই মনে করেন বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা, কিন্তু সাইদ খুব শান্ত স্বরে এই নিরপেক্ষতার মিথ ভেঙে দিয়েছেন। কিভাবে? তিনি দেখিয়েছেন যে সমাজবিজ্ঞানের সম্পূর্ণ রাজনীতিমুক্ত জ্ঞান বলে আসলে কিছুই নেই। ঊনবিংশ শতাব্দীর একজন পশ্চিমা পণ্ডিত যখন প্রাচ্য নিয়ে গবেষণা করতেন, তখন তিনি সবার আগে ছিলেন একজন ব্রিটিশ বা ফরাসি নাগরিক, তারপর পণ্ডিত। অর্থাৎ যে সমাজ তাকে শিখিয়েছে আমরা উন্নত, ওরা অনুন্নত, সেই বিশাল মানসিক প্রভাবের বাইরে গিয়ে চিন্তা করা তার পক্ষে অসম্ভব ছিল। ঠিক। তার সম্পূর্ণ অজান্তেই তার লেখার ছত্রে ছত্রে সাম্রাজ্যের শ্রেষ্ঠত্বের অহংকার মিশে যেত। তার মানে সাম্রাজ্যবাদ শুধু মাটি দখল করেই থামেনি, মানুষের মন, ইতিহাস এবং পরিচয়কেও নিজেদের মতো করে সাজিয়েছে। কিন্তু যদি আমরা একটু বর্তমান সময়ের দিকে তাকাই, আজ তো আর সরাসরি সেই শাসন নেই। কলোনিগুলো তো এখন স্বাধীন। হ্যাঁ, তাহলে সেই একই চিন্তাধারা আজকের দিনে আমাদের এই আধুনিক সমাজ বা সোশ্যাল মিডিয়ায় কিভাবে কাজ করে যাচ্ছে? সরাসরি শাসন হয়তো শেষ হয়েছে, কিন্তু মানসিক শাসন শেষ হয়নি। এখানেই ইতালীয় চিন্তাবিদ অ্যান্টোনিও গ্রামশির হেজিমনি বা কালচারাল হেজিমনির ধারণাটি সামনে চলে আসে। এটা কিভাবে কাজ করে? গ্রামশির মতে সবচেয়ে সফল শাসন সেটি যেখানে জোর করে শাসন করতে হয় না, বরং সংস্কৃতি, মিডিয়া এবং সাহিত্যের মাধ্যমে শাসিত মানুষের কাছ থেকে এক ধরনের সম্মতি বা কনসেন্ট আদায় করা হয়। মানে মানুষ নিজে থেকেই মেনে নেয়? হ্যাঁ, খুব সূক্ষ্মভাবে মানুষের মনস্তত্ত্ব বদলে দেওয়া হয়। এক পর্যায়ে এসে প্রাচ্যের মানুষরাও ধীরে ধীরে এই পশ্চিমা লেন্স দিয়ে নিজেদেরকেই বিচার করতে শুরু করে। ওফ, এটা তো ভয়ঙ্কর। তারা অবচেতনভাবেই পশ্চিমা জীবনযাপন বা চিন্তাকে উন্নত বলে ধরে নেয় আর নিজেদের সংস্কৃতিকে ছোট মনে করতে শেখে। একদম। আধুনিক যুগে এর প্রয়োগ আরও স্পষ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বমঞ্চে ব্রিটিশ ও ফরাসিদের জায়গা নিল আমেরিকা, আর আধুনিক মিডিয়ায় তৈরি হল ইসলামিক টেররিস্টের মতো ভীতিকর চরিত্র। হ্যাঁ, ভিডিও গেম আর হলিউডের সিনেমা এটা খুব দেখা যায়। এখানে আমাদের সোর্সের সমসাময়িক একটি রাজনৈতিক ঘটনার কথা বলা ছিল। আমরা যদি নিরপেক্ষভাবে দেখি কিভাবে এই সুপ্ত ওরিয়েন্টালিজম ব্যবহার করে চরম রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে বৈধতা দেওয়া হয়। হ্যাঁ, সিরিয়ার উদাহরণটা ঠিক। রিপোর্ট অনুযায়ী সিরিয়ার ওপর চাপানো চরম অর্থনীতি সাংশনগুলো সাধারণ মানুষের জীবনকে পঙ্গু করে দিয়েছে। হাসপাতালে ওষুধ নেই, অথচ বিশ্বমঞ্চে এই পদক্ষেপগুলোকে এমন এক যুক্তিতে দাঁড় করানো হয় যেন তাদেরকে তাদের নিজেদের হাত থেকেই বাঁচাতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি দিক। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু ঘটনাটা বিশ্লেষণ করছি। ওরা নিজেদের ভালো বোঝে না, ওদের সভ্য করার জন্য আমাদেরই এগিয়ে যেতে হবে। এই চিন্তাধারাই হলো ওরিয়েন্টালিজমের ক্লাসিক রূপ। এই মানসিকতা ধ্বংসযজ্ঞ চালানোর সময়ও বিশ্ববাসীকে বোঝাতে পারে যে তারা আসলে একটি মহান দায়িত্ব পালন করছে। হ্যাঁ, যুগে যুগে রাজনৈতিক হস্তক্ষেপকে এভাবেই মানবিক মোড়ক পরানো হয়েছে। পুরো বিষয়টা শোনার পর মনে হচ্ছে আমরা আসলে এমন এক চশমা পরে আছি যে চশমাটা আমাদেরই সাবেক শাসকরা বানিয়ে দিয়ে গেছে। দারুণ বলেছেন। আমরা না বুঝেই পশ্চিমা চিন্তাকে সুপিরিয়র ভাবছি, কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার চিন্তাধারা সত্যি স্বাধীন নাকি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত? এই জাল থেকে বের হওয়াটা কঠিন, তবে এডওয়ার্ড সাইদের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এটা বোঝা যায়। সাইদ কিন্তু পুরোপুরি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিলেন, প্রিন্সটন ও হার্ভার্ডের মতো জায়গায় পড়েছেন।
মানে তিনি তো এলিট ক্লাবেরই অংশ ছিলেন। হ্যাঁ, কিন্তু তিনি গভীরভাবে অনুভব করলেন যে পশ্চিমা একাডেমির চোখে তিনি সব সময়ের জন্যই একজন কনস্টিটিউটেড ওরিয়েন্টাল সাবজেক্ট। এর মানে কি? মানে তিনি যত বড় পণ্ডিতই হন না কেন, পশ্চিমা ব্যবস্থার ভেতরে তিনি সবসময়ই সেই প্রাচ্যের মানুষ বা বহিরাগত হিসেবেই চিহ্নিত। তার পরিচয়কে তারা আগে থেকেই ছকে বেঁধে রেখেছে। ও আচ্ছা। এই আত্মপরিচয়ের সংকট থেকেই তিনি পশ্চিমা একাডেমির হাতিয়ার ব্যবহার করেই তাদের এই কাঠামোর সমালোচনা করেছিলেন। তাদের অস্ত্রেই তাদের মিথ ভেঙেছিলেন। এখন পুরো বিষয়টা পরিষ্কার হচ্ছে। সিনেমা, সংবাদ মাধ্যম এবং আমাদের দৈনন্দিন আচরণে কিভাবে এই ওরিয়েন্টালিজম লুকিয়ে আছে তা এখন আর অজানা নয়। পশ্চিমা বিশ্ব যেভাবে আমাদের দেখতে চেয়েছে, আমরা নিজেদের অজান্তেই সেভাবেই নিজেদের সাজাতে ব্যস্ত। আর ঠিক এই জায়গাটাতেই প্রয়োজন প্র্যাকটিক্যাল অ্যাওয়ারনেস। অন্ধভাবে পশ্চিমা চিন্তাকে অনুকরণ না করে স্বাধীন চিন্তাশক্তি গড়ে তুলতে হবে। কিভাবে সেটা সম্ভব? যখনই আমরা কোনো খবর পড়ব বা সিনেমা দেখব, আমাদের প্রথম প্রশ্ন করতে হবে, এই গল্পটা কে বলছে আর কাদেরকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। অন্যের দেওয়া চশমা খুলে নিজের চোখে পৃথিবীকে দেখাটাই প্রথম ধাপ। অন্যের দেওয়া চশমা খুলে ফেলার এই ধারণাটা সত্যিই ধাক্কা দেয়। আমরা তো সারা জীবন পূর্ব এবং পশ্চিম এই দুটি শব্দের আয়নায় নিজেদের পরিচয় খুঁজেছি। হ্যাঁ, সবসময় বিভাজন করে দেখেছি। কিন্তু একটা গভীর প্রশ্ন মাথায় আসে, যদি এমন হয় যে এই দুটি শব্দই আসলে ক্ষমতার টিকে থাকার জন্য বানানো একটি ফাঁদ মাত্র? সত্যিই তো। যেদিন আমরা আমাদের মস্তিষ্ক থেকে এই ভৌগোলিক ও সাংস্কৃতিক বিভাজনের ভাষাটি পুরোপুরি মুছে ফেলতে পারব, সেদিন কি আমরা প্রথমবারের মতো আয়নায় আমাদের আসল স্বাধীন রূপটি দেখতে পাব? চিন্তার স্বাধীনতা আসলে সেটাই, নিজেদের গল্পটা নিজেদের ভাষায় লিখতে পারা। একদম। নিজেদের গল্প নিজেদের ভাষায় বলাটাই আসল স্বাধীনতা।